নমস্কার বন্ধুরা। ২০২৬ সালে ভারতীয় শেয়ার মার্কেটের ভবিষ্যৎ কি হতে চলেছে সেই সম্পর্কে আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব। আলোচনা করার আগে আমাদের কয়েকটা প্যারামিটার সম্পর্কে জানতে হবে। প্রথম প্যারামিটার হচ্ছে অপরিশোধিত তেলের সংকট, দ্বিতীয় হচ্ছে মুদ্রার অবমূল্যায়ন, তৃতীয় হচ্ছে ইন্ডিয়া ভিক্স, চতুর্থ গ্লোবাল গোল্ড রেট, পঞ্চম হচ্ছে বিদেশি বিনিয়োগকারী এবং ডোমেস্টিক বিনিয়োগকারীরা কীভাবে ভারতীয় শেয়ার মার্কেটকে কন্ট্রোল করে সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারব। তো প্রথমে আমরা একটু আলোচনা করি যে প্রথম প্যারামিটার সম্পর্কে। মার্চ ২০২৬-এর জন্য ভারতীয় বাজারের পারফরমেন্স পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনা দ্বারা প্রভাবিত হচ্ছে, বিশেষ করে ইরান ইসরায়েলের দ্বন্দ্বের কারণে। এই ভূ রাজনৈতিক ঘটনাগুলি ভারতের অর্থনীতি এবং আর্থিক বাজারের জন্য উল্লেখযোগ্য প্রতিকূলতা তৈরি করছে। আমরা জানি রাশিয়া, ইউক্রেন, গালফ কান্ট্রি, আমেরিকা এই কয়েকটা রিজিয়ন গ্লোবাল ক্রুড অয়েলকে কন্ট্রোল করে। কিন্তু বিগত ১-২ বছর ধরে দেখা যাচ্ছে এই রিজিয়নগুলোতেই বেশি যুদ্ধ হচ্ছে, যার ফলে কি হচ্ছে ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি $১০০কে পেরিয়ে গেছে। আমরা জানি ভারত হচ্ছে একটা বড় ধরনের আমদানি করে, সেটা হচ্ছে ক্রুড অয়েল। প্রায় 80% বিদেশ থেকে, বিশেষ করে গালফ কান্ট্রি থেকে আমদানি করে। এর ফলে কি হয় না, যত ব্যারেলের দাম বাড়বে সরাসরি ভারতের রাজস্ব ঘাটতি এবং বাণিজ্যের ভারসাম্যে সংক্রান্ত উদ্বেগকে বাড়িয়ে তোলে। দ্বিতীয় প্যারামিটার হচ্ছে মুদ্রার অবমূল্যায়ন। ভারতীয় রুপি রেকর্ড পরিমাণে পতন দেখছে, যা মার্কিন ডলারের বিপরীতে ৯০ থেকে ৯৩-এর মধ্যে ওঠানামা করছে। এই অবমূল্যায়ন আমদানিকৃত পণ্যের ব্যয় বাড়িয়ে দিচ্ছে এবং অতিরিক্ত মুদ্রাস্ফীতির চাপ তৈরি করছে। এবার আমরা একটু দেখে নেব যে প্রধান যে সূচক আছে আমাদের ভারতীয় শেয়ার মার্কেটের, একটা হচ্ছে নিফটি 50 আর একটা হচ্ছে সেন্সেক্স। বাজার বর্তমানে একটি বিয়ারিশ বা নিম্নমুখী প্রবণতায় রয়েছে, কারণ প্রধান সূচকগুলি মনস্তাত্ত্বিক স্তর নিফটি 50-র ক্ষেত্রে ২৪,০০০ নিচে নেমে গেছে। কৌশলগত অবস্থানের জন্য প্রযুক্তিগত স্তরগুলো বোঝা অত্যন্ত জরুরি। নিফটি 50-র বর্তমান স্তর আজকে ২১শে মার্চ বর্তমান স্তর দেখাচ্ছে ২৩,১১৪-তে ক্লোজিং করেছে, আর সেন্সেক্স ৭৫,২০০-তে ক্লোজ করেছে। এক্ষেত্রে নিফটি ফিফটির মজবুত সাপোর্ট যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ২২,৭৮০ থেকে ২২,৮৫০ এবং প্রধান রেজিস্ট্যান্স হচ্ছে ২৪,১৫০। সূচকের জন্য ২২,৮০০ স্তরটি খুবই গুরুত্বপূর্ণ। এই স্তর যদি ভেঙে যায় নিফটি ফিফটি আরও ভাঙবে, শেয়ার মার্কেটে আরও রেডনেস দেখাবে। বাজারে অস্থিরতা এবং প্রাতিষ্ঠানিক প্রবাহ থেকেও আমরা বুঝতে পারি যে অস্থিরতা কতটা পরিমাণ বেড়ে গেছে। ইন্ডিয়া ভিক্স, যার পুরো নাম হচ্ছে ইন্ডিয়া ভোলাটিলিটি ইন্ডেক্স। মার্কেট যখন স্বাভাবিক থাকে ইন্ডিয়া ভিক্সের লেভেল ১০, ১১, ১২ মধ্যে ঘোরাঘুরি করে, কিন্তু সেটা এখন ২১কে অতিক্রম করেছে, যার নির্দেশ করে বাজারে বড় ধরনের অস্থিরতা অব্যাহত থাকবে। এই পরিস্থিতিতে অনিশ্চয়তা বেশি থাকায় বাই দ্য ডিপের পরিবর্তে সেল অন রাইজ কৌশলটি খুব কার্যকরী হয়। আরেকটা প্রাতিষ্ঠানিক প্রবাহের মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে এফআই এর বিক্রির চাপ। বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মার্চ মাসে এখনও পর্যন্ত ১,০০,০০০ কোটি টাকারও বেশি মূল্যের শেয়ার বিক্রি করেছে। যদিও দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারকে সমর্থন দেওয়ার চেষ্টা করছেন, তবুও ব্যাংকিং আইটি শেয়ারগুলো ওপর ভারী বিক্রির চাপ থাকার ফলে মার্কেট স্থিতিশীলতা বজায় রাখতে পারছে না। এই মুহূর্তে বাজারে অস্থিরতার সময় বিনিয়োগকারীরা সব থেকে চয়েস করে কি সেফ হেভেন, তার মানে গোল্ড। যার ফলে গোল্ডের রেটটাও বাড়ছে। সেখান থেকে বোঝা যায় যে শেয়ার মার্কেট যেখানে অস্থিরতার বেশি হয় তখন বিনিয়োগকারীরা গোল্ড বন্ডের দিকে ছুটে যায়। কিন্তু এই মুহূর্তে ভারতীয় স্টক মার্কেট ইনভেস্ট করতে গেলে আমাদের কয়েকটা ডিফেন্সিভ সেক্টরকে চয়েস করতে হবে, যেখানে আপনার পোর্টফোলিওটা কিছুটা হলেও স্থিতিশীলতা প্রদান করে। প্রথম সেক্টর হচ্ছে এফএমসিজি, যাকে আমরা দ্রুত ব্যবহার ভোগ্য পণ্য বলি। দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্যসেবা বা ফার্মা। তৃতীয় হচ্ছে বিদ্যুৎ বা ইউটিলিটিস। এই কয়েকটা সেক্টর আমরা ডিফেন্সিভ সেক্টর নামে পরিচিত। মার্কেট যতই অস্থিরতা থাকুক না কেন, এই সেক্টরগুলো থাকলে আপনার পোর্টফোলিও অনেকটা ব্যালেন্স থাকে। যেমন আমরা দেখলাম কিছু ডিফেন্সিভ সেক্টর, সেরকম আরেকটা সেক্টরকে আমাদেরকে অত্যন্তভাবে এড়িয়ে যেতে হবে, সেটা হচ্ছে এভিয়েশন, পেইন্ট, ফায়ার, অটো, রিয়েল এস্টেট। এভিয়েশন সেক্টর তেলের উপর নির্ভরশীল। তেলের দাম ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়ে যাওয়ায় এয়ারলাইন্সগুলো জ্বালানি খরচে চাপে পড়েছে, যা তাদের পরিচালন মুনাফাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে। বাকি যে সেক্টরগুলো বললাম, পেইন্ট, টায়ার, অটো এবং রিয়েল এস্টেট, এরা কোনো না কোনো দিক থেকে ব্রেন্ট ক্রুড অয়েল বা খনিজ তেলের উপর নির্ভর করছে। আমাদের
ফেব্রুয়ারি মাসে যে কেন্দ্রীয় বাজেটটা হয়েছিল সেখানেও আমাদের যদি লক্ষ্য করা যায়, সেখানে কেন্দ্র সরকারও প্রায় 10,000 কোটি টাকা বিনিয়োগ করেছেন ভারতের বায়োলজিক্স এবং উন্নত ওষুধ উৎপাদন কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য। এর ফলে প্রধান সুবিধাভোগী যে সেক্টরগুলো হবে সেগুলো হচ্ছে বায়োফার্মা কোম্পানিগুলো। এই উদ্যোগে ভারতকে বিশ্বব্যাপী বায়োলজিক্স উৎপাদনের শক্তিশালী কেন্দ্রে পরিণত করবে এবং দেশীয় ওষুধ কোম্পানিগুলোর জন্য দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির সুযোগ তৈরি করবে। এবং ইউনিয়ন বাজেটে 20,000 কোটি টাকা বরাদ্দ করেছেন কোন কোন সেক্টরগুলোতে? কার্বন ক্যাপচার প্রযুক্তি এবং গ্রিন হাইড্রোজেন প্রকল্প, যা ভারতকে পরিচ্ছন্ন শক্তি ও পরিবর্তনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। এর ফলে প্রধান সুবিধাভোগী সেক্টরগুলো কি হচ্ছে? গ্রিন এনার্জি, রিনিউয়েবল এনার্জি সেক্টরগুলো। তো এই অবস্থায় আমাদের কয়েকটা পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে আমাদের পোর্টফোলিও ব্যালেন্স থাকে। প্রথম হচ্ছে স্বল্পমেয়াদী কৌশল, দ্বিতীয় হচ্ছে দীর্ঘমেয়াদী সঞ্চয়, তৃতীয় হচ্ছে ধৈর্য। তৃতীয় নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। নতুন করে বড় বিনিয়োগ করার আগে সূচকটি একটি শক্তিশালী সাপোর্ট জোনে স্থিতিশীল না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং দেখুন এই নীতি গ্রহণ করুন। তো আজকে আমরা 2026-এর ভারতীয় শেয়ার মার্কেটের ভবিষ্যৎ কি হতে পারে আমরা এই নিয়ে আলোচনা করলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।